আমরা যখন শুনতে পাই যে একটা রাজনৈতিক দলকে নির্মূল করার আহ্বান একটা সরকার দল থেকে আসে, সেই বাংলাদেশে আমরা মাননীয় স্পিকার ফিরতে চাই না। জামায়াতকে রাজনৈতিকভাবে কিভাবে নির্মূল করা যায় সেভাবে কাজ করতে হবে, এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলতেছে যে জামাতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে। এইটা তাদের মুখ ফসকে বের হয়ে যাওয়া না, এটা তাদের পরিকল্পনার কথা, এটা তাদের টার্গেটের কথা। আর আমরাও সিদ্ধান্ত নিয়েছি, আমরা যে আল্লাহর কাজ করি ওই আল্লাহর পরিকল্পনায় তারা নির্মূল করতে চায়। আল্লাহ ইতিপূর্বে নির্মূল করেছে, ভবিষ্যতেও তারা নির্মূল করবে। জামাতে ইসলামীকে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারই নির্মূল করতে পারে নাই, তো আপনি একে কিভাবে নির্মূল করবেন? তাও আবার পুরোপুরি ভাবে ইম্পসিবল, কখনো সম্ভব না। মির্জা ফখরুলের এত বড় কথা, জামাত ইসলামীকে নির্মূল করতে চায়। মির্জা ফখরুল জামাত ইসলামীকে নির্মূল করতে চাওয়ার যে বক্তব্য দিয়েছেন, বিনা বিচারে মির্জা ফখরুলকে জামাতের কাছে ক্ষমা চাইতে হবে এবং তার এই বক্তব্য উইথড্র করতে হবে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন আর কোনো স্বস্তির খবর নেই। পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে, সরকারি আর বিরোধী দলের মধ্যে চাপা উত্তেজনা বাড়তে বাড়তে যে কোনো সময় বিস্ফোরিত হবে। গত 25শে এপ্রিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যা বলেছেন তা কোনো গণতান্ত্রিক রাজনৈতিক নেতার ভাষা হতে পারে না। জামায়াতে ইসলামীকে রাজনৈতিকভাবে নির্মূল করার হুমকি দিয়েছেন তিনি, তাও আবার প্রকাশ্য সংবাদ সম্মেলনে। মির্জা ফখরুলের এই আস্ফালনের জবাবে এবার আর চুপ থাকলেন না জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি অত্যন্ত শৃঙ্খল কিন্তু কঠোর ভাষায় এক ঐতিহাসিক হুঙ্কার দিয়েছেন। জামায়াতের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে, আর সহ্য করা হবে না। মিত্রের মুখোশ পরে যারা পেছন থেকে আক্রমণ করতে চায় তাদের আসল চেহারা আজ আমরা উন্মোচন করব। দর্শক, বাংলাদেশে রাজনীতিবিদদের মধ্যে রাজনীতি নিয়ে মতনৈক্য, মত পার্থক্য থাকতেই পারে। তাই বলে একজন কেন্দ্রীয় নেতা হয়ে তিনি গণমাধ্যমে বিরোধী দলকে রাজনীতি থেকে চিরতরে নির্মূল করে দেওয়ার ঘোষণা, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আওয়ামী আমলে আওয়ামী সরকারও এ ধরনের মন্তব্য করেছিলেন, এ ধরনের বক্তব্য দিয়েছিলেন। তিনিও বলেছিলেন যে বিএনপি এবং জামাত এদেরকে রাজনীতি থেকে চিরতরে মুছে ফেলা হবে এবং মুছে ফেলার পরিকল্পনাও তারা করেছিল। কিন্তু শেষমেশ তাদের পরিণতি কি হয়েছিল সেটা আপনারা সকলেই জানেন। যে কারণে এই মির্জা ফখরুল ইসলামের বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে এবং তার এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনীতিবিদরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। যে কারণেই এই জামাতকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য, নির্মূল করে দেওয়ার জন্য, তাদের রাজনীতি বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়ার কারণে ইতিমধ্যে জনগণের রসানলে তোপের মুখে পড়েছেন এই মির্জা ফখরুল ইসলাম। দর্শক, এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, রাজনীতির মহলে কি হতে চলেছে এবং রাজনীতির পরিণতি কতটা ভয়াবহ হতে পারে সামনে, সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। সরকার কিন্তু সমালোচনা সহ্য করতেছে না। এত বড় দল, বড় দলের বড় বড় সমালোচনা হবে, এটাই তো বাস্তবতা, তাই না? কিন্তু মাইনা নিতেছে না। মাইনা না নিলে কি সবাই মুখে তালা দিয়ে দিবে? আমাদের মির্জা ফখরুল সাহেব যেভাবে বলল নির্মূল করে দিবে, কাকে নির্মূল করবে? জামাতে ইসলামকে। কেন ভাই? আর নির্মূলের মানে কি? মানে ওই যে একদম গাছের গোড়া ধরে টান দিবেন, নাকি ওই যে বলে না বংশ নির্মূল করে দেবো, ওরকম কিছু? এভাবে বললেন না, এভাবে বলা উচিত না। সম্পর্ক একেবারেই টাইনা নিতে হবে জোর কইরা, তাও ঠিক না। সম্পর্ক রাখতে চান না, রাইখেন না, কিন্তু যেটা শুরু করছেন এটাও আবার ঠিক না। আজকে দেখলাম সংসদে বলতেছে একজন চিৎকার কইরা, রাজাকার। ওইসব রাজাকারদের আমরা ভয় পাই না, আমাদেরকে আন্দোলনের ভয় দেখায়েন না। রাজাকার বলতেছেন কেন সংসদে দাঁড়ায়া? আমি বুঝতেছি না। মাননীয় স্পিকার, আপনি এই শব্দটাকে সংসদে একদম নিষিদ্ধ করে দেন। এইটা নিয়েই তো গত 55 বছর বিবাদ, বুঝেন না কেন? এটাকে নিষিদ্ধ করেন। এই রাজাকার শব্দটা শুনতে ভালো লাগে না। আবার এদিকে দেখেন গুপ্ত, হ্যাঁ, এই গুপ্ত কথাটা কিন্তু এখন বিশাল বড় একটা গালি হয়ে গেল। এটা কিন্তু একেবারে অ্যাটম বোমার মতো, যেখানেই পড়তেছে চারিদিকে গর্ত কইরা ফালাইতেছে, বুকের মধ্যে ক্ষত তৈরি করতেছে।
কেন গুপ্ত ছিল মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই আপনি জানেন, না জানার কোনো কথা না। কেন জানবেন না? পুরো বাংলাদেশের খবরই আপনি রাখতেন। সবচেয়ে বড় কথা, সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে আপনার উপরে, আপনার পরিবারের উপরে। আপনার মা চিকিৎসা নিতে পারে নাই ঠিক মতো। 5ই আগস্টের পরে উনি সঠিক চিকিৎসাটা পাইছে, এর আগে উনি চিকিৎসা পায় নাই। এত বড় জুলুম সহ্য করার পর আপনার বোঝা উচিত ছিল কারা গুপ্ত ছিল, কেন ওরা গুপ্ত ছিল। হ্যাঁ দেখেন ভাই, ওই টাইমে 5 জন শিবিরকে যদি একসঙ্গে পাইতো কোথাও, ধরেন কোন একটা বাসায় বসে তারা আড্ডা মারতেছে, ওইখানে যায় পুলিশ হামলা করতো, র্যাব হামলা করতো, ইসলামিক কিছু বইপত্র আমাদেরকে দেখাইতো, বিভিন্ন চ্যানেলে দেখাইতো, পত্রিকার হেডলাইন হইতো ইসলামিক বইগুলা, ওদেরকে জঙ্গি ট্যাগ দিয়া ধইরা নিয়ে যাইতো, তারপর ওরা বাইচা থাকতো না, মইরা যাইতো। এসব ইতিহাস আমরা যাই না গেছি, তো সবাই যাই না গেছি। জীবন বাঁচাইবার জন্য ওরা গুপ্ত হয়েছিল। এটা তো মাননীয় প্রধানমন্ত্রী আপনি খুব ভালো বুঝেন, না বুঝার কোনো কথা না। কেন বুঝবেন না? কেন ওরা গুপ্ত হয়েছিল? ওদের মা বাবা ওদের সন্তানকে কি ভালোবাসে না? ওদের মা বাবা কি চায় না ওদের সন্তান এই পৃথিবীতে বাইচা থাকুক? ওদের মা বাবাই তো ওদেরকে গুপ্ত করে রাখছে। কেন বোঝেন না? মায়ের আঁচলের নিচে লুকায়া থাকা মানে গুপ্ত থাকা, এটা ধইরা নিতে হবে। ওরাও তো মানুষ, ওদেরও তো ভাই এখানে চিমটি দিলে ব্যথা পাওয়া যায়, কষ্ট পাওয়া যায়। কত বড় জুলুম হয়তো এই দেশে, আপনারা ভুলে গেছেন। ওই যে এনামুল হক টাঙ্গানের মেয়ে ফোন দিছে বাবাকে, বাবা তুমি কই, এত রাত হয়ে গেছে, বাসায় আসো না, বাবা তুমি কই। বাবার গলা কাঁপতেছে, বাবা কাঁপতেছে, বলতেছে একটা জরুরি কাজে যাইতেছি। মেয়ে বিশ্বাস করতেছে না, বলে তুমি কান্দো কেন, তুমি কান্দো কেন বাবা, তুমি কান্দো কেন? তারপরে ওনার মা ফোনটা ধরছে, ওই বাচ্চাটার মা ফোন ধরছে, হ্যালো হ্যালো আপনি কে বলছেন, হ্যালো হ্যালো চিৎকার করতেছে। কিন্তু যাকে মাইরা ফেলবে সে তো ফোনটা বন্ধ করে নাই, অন রয়ে গেছে পকেটের মধ্যে। সবাই কথা শোনা যাচ্ছে, হ্যাঁ আজরাইলদের কথা শোনা যাচ্ছে, তারা একটু পরেই মাইরা ফেলবে। তারা যে বন্দুক নাড়াচাড়া করতেছে সে শব্দ পাওয়া যাইতেছে। এরপর একটা গুলির শব্দ, একটা চিৎকার। হ্যালো, আমি কমিশনারের সাথে কথা বলতে চাচ্ছি। হ্যালো, কে ওইটা? ফোন রিসিভ করছো? এটা কে? আমি ওনার মিসেস বলতেছি। হ্যালো হ্যালো, বলছো জড়িত না? মাননীয় প্রধানমন্ত্রী, ওরা কি কারণে গুপ্ত ছিল আপনি বুঝা নিয়েন। মাঝে মাঝে ওদের সঙ্গে কথা বললেন, যারা গুপ্ত ছিল কেন গুপ্ত ছিল, তখন বুঝতে পারবেন। এই যে আপনি বললেন এটা ইতিহাসের লেখা হয়ে থাকবে, এটা আর কেউ বুঝতে পারবে না। এটা একটা বিরাট গালি হয়ে গেছে তো এখন। এটা নিয়ে কত বড় বিবাদ দেখা দিছে, এটার প্রতিবাদ করতে গিয়া কত রকম ভুয়া ফটো কার্ড বাইর হইতেছে, যেটা সহ্য করার মতো না। আপনাকে নিয়ে হয়েছে, আপনার মেয়েকে নিয়ে হয়েছে, আমি দেখছি, আমার বুকের মাঝখানে লাগছে, এত খারাপ লাগছে বিশ্বাস করেন, বুঝাইতে পারুন না। নোংরামি, চরম নোংরামি। কিন্তু কে করতেছে এই নোংরামি? উপরে থুতু মারলে নিজের গায়ে পড়ে, উপরে থুতু মারলে নিজের গায়ে পড়বে। আপনি গোয়েন্দা বিভাগ লাগাই দেন, সব গোয়েন্দাদেরকে মাঠে নামায় দেন। কারা করছে এই কাণ্ডটা তাদেরকে ধইরা জনগণের সামনে আনেন, তাহলে না বুঝুক হ্যাঁ সরকার সঠিক পথে যাচ্ছে। আর যদি ওই ট্যাগিং এর রাজনীতিতে থাকেন, দোষারোপের রাজনীতিতে থাকেন, তাহলে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই দেশ আর আগাইতে পারবে না। গত 55 বছর যেখানে ছিল, আগামী 5 বছরের এন্ডে যায় দেখবেন ওই একই জায়গায় আছে, 1 ইঞ্চিও আগাইতে পারবেন না। দর্শক, বাংলাদেশের রাজনীতির মহলে আর ভালো কোনো খবর, ভালো কোনো সংবাদ নেই। একের পর এক আলোচনা, সমালোচনা, গুঞ্জন এবং একের পর এক তোপের মুখে বাংলাদেশের রাজনৈতিক নেতাকর্মীরা। আপনারা জানেন কিছুদিন আগে চট্টগ্রামের সিটি কলেজে গুপ্ত শব্দ নিয়ে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে যেই ঘটনা ঘটেছে, সেই ঘটনায় গোটা বাংলাদেশ, গোটা সংসদ ভবন কিন্তু একেবারে কেঁপে উঠেছিল। এবং এই ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে যেই হামলা হয়েছে, যে ধরনের মারামারি হয়েছে, এটা আসলে খুবই নিন্দনীয় একটি ঘটনা। এবং এই ঘটনায় কিন্তু অনেকেই আহত হয়েছে। বাংলাদেশের সর্বস্থানে কিন্তু এই যে রেশ, এই যে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে ঘটনার রেশ ছড়িয়ে পড়েছে। তারই ধারাবাহিকতায় এবার গণমাধ্যমে প্রকাশ্যে দিবালোকে একজন কেন্দ্রীয় নেতা, একজন দলের মহাসচিব, তিনি একেবারে সুন্দরভাবে, সুস্পষ্টভাবে যেই ঘোষণা দিয়েছেন, তাতে করে বাংলাদেশের রাজনীতির পরিস্থিতি কিভাবে শান্ত থাকে এবং এই পরিস্থিতি কিভাবে ভালো থাকে, সেটার প্রশ্ন আপনাদের কাছেই রেখে গেলাম।
একজন দলের মহাসচিব হয়ে তিনি যদি বলেন যে বিরোধী দলকে রাজনীতি থেকে একেবারেই নির্মূল করা হবে এবং তাদেরকে আগামী দিনে একেবারে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া হবে, দর্শক এই ধরনের মন্তব্য, এই ধরনের বক্তব্য আসলে মেনে নেওয়া যায় না। কারণ রাজনীতিবিদদের মধ্যে হয়তো পলিটিক্স নিয়ে, বিভিন্ন আইন নিয়ে, বিভিন্ন ইস্যু নিয়ে তাদের মধ্যে মতানৈক্য থাকতে পারে, মতবিরোধ থাকতে পারে, কথা নিয়ে কাটাকাটি থাকতে পারে, কিন্তু সেই কথা নিয়ে, কাটাকাটি নিয়ে, মতপার্থক্য নিয়ে গণমাধ্যমে এ ধরনের একটা বক্তব্য দেওয়া, এ ধরনের একটা সংবাদ প্রচার করা যে তাদের রাজনীতি একেবারে নির্মূল করা হবে, একেবারে শেষ করে দেওয়া হবে, এটা একটা ফ্যাসিস্ট আমলের বক্তব্য। কারণ আপনারা জানেন আওয়ামী সরকার তিনি কিন্তু এ ধরনের বক্তব্য দিয়েছিলেন। তিনিও কিন্তু বিএনপি সরকার এবং এই জামাত এদেরকে একেবারেই রাজনীতি থেকে নিশ্চিন্ত করার জন্য তাদেরকে একেবারেই শেষ করে দেওয়ার পরিকল্পনা তারা করেছে এবং সেই অনুযায়ী কিন্তু তারা কাজও করেছে। কিন্তু শেষমেশ তাদের পরিণতি যে কি হয়েছে সেটা কিন্তু আপনারা সকলেই জানেন। সুতরাং তারা যেই বক্তব্য দিয়েছে, যেই পথে তারা হেঁটেছেন, আজ এই বিএনপি সরকার এবং তার যেই সমস্ত বড় বড় ক্যাডাররা রয়েছেন, মন্ত্রীরা রয়েছেন, তারাও হুবাহু সেই পথেই কিন্তু হাঁটা শুরু করে দিয়েছে, যে কারণে কিন্তু ইতিমধ্যেই বিএনপি পতনের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে। তাদের থেকে এ ধরনের মন্তব্য, এ ধরনের বক্তব্য এটা আসলে কোনোভাবেই আশা করা যায় না, মেনে নেওয়া যায় না। কারণ জুলাই গণঅভ্যুত্থানে এদেশের হাজারো ছাত্রর রক্তের বিনিময়, কষ্টের বিনিময় অর্জিত এই স্বাধীন বাংলাদেশে রাজনীতির মহলে এ ধরনের ঘটনা ঘটুক, এ ধরনের উত্তপ্ত পরিস্থিতি হোক, এটা আসলে আমরা কেউই কাম্য করি না, কেউই আশাবাদী নয়। দর্শক, এই ব্যাপারে আপনার কি মতামত সেটা কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।